তো বন্ধুরা, তোমরা যারা রেলের গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো সায়েন্সের জন্য তো আমরা এনসিইআরটি নবম আর দশম শ্রেণীর পাঠ্য বই একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমরা পড়ে নিচ্ছি। ঠিক আছে, তুমিও পড়ছো, বাকি সকলেই কিন্তু পড়ে নিচ্ছে। কথাটা হচ্ছে এই যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এখানেই কিন্তু বস দেখো, এইটাই কিন্তু নির্ধারণ করবে তুমি অন্যদের থেকে আগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, তুমি চাকরিটা পাবে কি পাবে না। এই 20 নাম্বার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা নাম্বার এটাই কিন্তু নির্ধারণ করবে। আর এখানেই কিন্তু অনেকে মার খায়। আর সেই জন্য আমি তোমাদের দেখো সায়েন্সের ক্লাসের পাশাপাশি আমি তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও করিয়ে থাকছি। আর সেগুলো কোনগুলো আমি করাচ্ছি দেখো, যেগুলো টিসিএস প্যাটার্নের, মানে টিসিএস তো তোমাদের এসএসসি রেলের সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে। এবার টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করে, কোন কোন ধরনের প্রশ্ন, কোন কোন অধ্যায় থেকে, মানে কোন কোন টপিক থেকে ওরা প্রশ্ন তোলে, সেই এক একটা টপিক কিন্তু আমি তোমাদের তুলে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। আর এই ক্লাসগুলো অবশ্যই ভালো করে করবে। টার্গেট রাখবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমপক্ষে 14 অথবা 15 নাম্বার কিন্তু তোমাকে তুলতেই হবে। আর এইটাই নির্ধারণ করবে তুমি চাকরিটা পাবে কি পাবে না। কেননা দেখো এখনকার সময়ে সবাই কিন্তু ম্যাথ জিআইতে ভালো পারে, তাই না? তার সাথে সাথে সবাই এখন জানে যে এনসিইআরটি 9-10 সায়েন্স যদি ভালো করে পড়ি তাহলে অবশ্যই আমার সায়েন্সে ফুল মার্কস আমি তুলতে পারবো। কিন্তু এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সেই কিন্তু সবাই মার খেয়ে যায়। আর এর জন্য আমি তোমাদের তো রয়েছি। দেখো আমি তোমাদের এক একটা অধ্যায় কীভাবে ক্লাস করাচ্ছি, যেগুলো টিসিএস প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের তুলে তুলে করাচ্ছি। তা আজকে আরও একটা অধ্যায় আমরা দেখে নেব, মানে টপিক আমরা দেখে নেব প্রাচীন ভারতের সাহিত্য উপাদান। আর আমি তো তোমাদের সমস্ত ক্লাস কিন্তু আমাদের যে নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে সমস্ত ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো দিয়ে থাকি। কেমন? যারা আমাদের ওই টেলিগ্রামে অ্যাডমিশন নিতে চাও, দেখো ডেসক্রিপশনে একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সামান্য কিছু মূল্য রেখেছি। চলো দেখো, সাহিত্য উপাদানের মধ্যে সর্বপ্রথম আমরা দেখে নেব অষ্টাধ্যায়ী। দাদা, সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থের মাধ্যমে। তাহলে এই যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? পাণিনির লেখা। আর যদি বলে যে সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয়েছিল নিম্নলিখিত কোন গ্রন্থের মাধ্যমে? এই অষ্টাধ্যায়ী গ্রন্থের মাধ্যমে। চলে আসি ললিত বিস্তার। ললিত বিস্তার হলো বৌদ্ধ পাঠ যা গৌতম বুদ্ধের জীবন বর্ণনা করে এবং শিক্ষা ও দার্শনিক আলোচনার অন্তর্ভুক্ত করে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেখো, এক একটা লাইন ভালো করে পড়ে নিবা, প্রশ্ন এরকম দিতেই পারে, নিম্নলিখিত কোন গ্রন্থ বা কোনটির দ্বারা বৌদ্ধ পাঠ যা গৌতম বুদ্ধের জীবন বর্ণনার সাথে যুক্ত? তাহলে সেক্ষেত্রে ললিত বিস্তার সঠিক উত্তর হবে। যদি বলে যে গৌতম বুদ্ধের পূর্ববর্তী জীবনের গল্প আমরা জানতে পারি নিম্নের কোনটি থেকে? মহাবাস্তু থেকে। মাথায় রাখবে, মহাবাস্তু থেকে আমরা গৌতম বুদ্ধের পূর্ববর্তী জীবনের গল্প জানতে পারি। বুদ্ধচরিত কি? দাদা, বুদ্ধচরিত হলো গৌতম বুদ্ধের জীবনের উপর সংস্কৃত মহাকাব্যর নামই হচ্ছে বুদ্ধচরিত। কি বললাম? গৌতম বুদ্ধের জীবনের উপর সংস্কৃত মহাকাব্যই হলো বুদ্ধচরিত। আর এটা লিখেছিলেন অশ্ব ঘোষ। বুদ্ধচরিত কে লিখেছেন? অশ্ব ঘোষ। তারপরে বলছে দেখো মাধবাচার্য। মাধবাচার্য মাধব নিধান লিখেছিলেন। তাহলে মাধবাচার্য কে লিখেছেন? মাধব নিধান। যাতে রোগ নির্ণয়ের উপরে 69টি অধ্যায় রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মাধবাচার্য মাধব নিধান লিখেছিলেন যাতে রোগ নির্ণয়ের উপর ড্যাশটি অধ্যায় রয়েছে? 69টি অধ্যায় রয়েছে। সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীন ও বৃহত্তম গল্প গ্রন্থ হলো গণাঢ্য রচিত বৃহৎ কথা। কি বললাম? সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীন ও বৃহত্তম গল্প গ্রন্থ কোনটি? বৃহৎ কথা। কার লেখা? গণাঢ্য রচিত। আর এটি কোন ভাষায় লেখা হয়েছে? পৈশাচী প্রাকৃত ভাষায় এটা রচিত। দেখো, গণাঢ্য সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন বা সাতবাহন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত ছিলেন, এটাও মাথায় রাখবে। এক একটা পয়েন্ট ভালো করে পড়ে নিবা। চলো তারপরে দেখো, জেমস প্রিন্সেপ 1838 সালে ব্রাহ্মী ও খরষ্ট লিপি পাঠোদ্ধার করেন। তাহলে ব্রাহ্মী ও খরষ্ট লিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। কত সালে? 1838 সালে। আলেকজান্ডার ক্যানিংহাম 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিল? আলেকজান্ডার ক্যানিংহাম। কত সালে? 1861 সালে। জন মার্শাল। জন মার্শাল 1919 সালে সাঁচিতে, যেটা বর্তমানে মধ্যপ্রদেশে আর কি, মধ্যপ্রদেশে রয়েছে সাঁচি স্তূপ, এই সাঁচিতে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করেন। তাহলে মধ্যপ্রদেশের সাঁচিতে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি? জন মার্শাল। কত সালে? 1919 সালে। মাথায় রাখবে।
কৃষ্ণ দ্বৈপায়ন বা মহর্ষি বেদব্যাস, ঠিক আছে, কৃষ্ণ দ্বৈপায়ন বা মহর্ষি বেদব্যাস মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লিখেছেন। এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসাবে পরিচিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে, নিম্নলিখিত কোনটি দীর্ঘতম কবিতা নামে পরিচিত? মহাভারত, ঠিক আছে। আর মহাভারত কে লিখেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বা মহর্ষি বেদব্যাস লিখেছেন। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লিখেছেন। ভালো করে পড়বে, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আর আমি একদম খুঁটিয়ে খুঁটিয়েই তুলেছি, সেইভাবেই পড়ে নিবা। বলছে দেখো, কনৌজের হর্ষবর্ধন যিনি শিলাদিত্য মগধরাজ পঞ্চভূতের অধীশ্বর উপাধি নিয়েছিলেন। তাহলে এই যে শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর, এই উপাধিগুলো কার? কনৌজের রাজা হর্ষবর্ধনের, মাথায় রাখবে। তিনি সংস্কৃত ভাষায় 3টি নাটক লেখেন, নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। তাহলে এই যে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধনের লেখা। আর এগুলো সবই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। দেখো, বিক্রমবর্ষিয়াম, রঘুবংশম, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নি মিত্রম, কুমার সম্ভবম, এই রচনাগুলো কার? এই রচনাগুলো সবই হলো কালিদাসের দ্বারা রচনা করা, মানে কালিদাস এই মানে এগুলো লিখেছিলেন। তা মাথায় রাখবে, এই রচনাগুলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম সভাকবি কালিদাস দ্বারা রচিত। তাহলে কালিদাস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিলেন, বুঝতে পারলে? মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম সভাকবি ছিলেন। তাহলে এইগুলো কিন্তু ভালো পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে তোলা মুখস্থ করবা, যে বিক্রমাবর্ষিয়াম, রঘুবংশম, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নি মিত্রম, কুমার সম্ভবম, এগুলো সবই, এই রচনাগুলো সবই দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম সভাকবি কালিদাস দ্বারা রচিত। দেখো, কালিদাস রচিত এই অভিজ্ঞান শকুন্তলাম নাট্যে শকুন্তলার পুত্রের নাম কি ছিল? ভরত ছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অভিজ্ঞান শকুন্তলাম নাট্যে শকুন্তলার পুত্রের নাম কি ছিল? ভরত। কেমন? দেখো, কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত, মাথায় রাখবে। কালিদাসের মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। নীতিসারের লেখককে? কামন্দক। নীতিসারের লেখককে? কামন্দক, মাথায় রাখবে। নীতিসারের লেখক হলেন কামন্দক। প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিবিদ মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন। তাহলে ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন? প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিবিদ মেগাস্থিনিস কিন্তু এই ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। তা দেখো, মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক, যিনি সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কিন্তু এসেছিলেন। তাহলে মেগাস্থিনিস কার দূত ছিলেন? সেলুকাসের দূত ছিলেন। কার দরবারে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কিন্তু এসেছিলেন। আর এই ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের বিবরণ আমরা পেয়ে থাকি, ঠিক আছে। দেখো, ওই কালিদাসের বিক্রমাবর্ষিয়ম নাটক হলো পূর্বভাস ও উর্বশীর প্রেম কাহিনীর সাথে সম্পর্কিত। নিম্নলিখিত কোন কাব্যটি, বা বলে দেবে নিম্নলিখিত কোন নাটকটি তোমার হচ্ছে কালিদাসের কোন নাটকটি থেকে আমরা পূর্বভাস ও উর্বশীর প্রেম কাহিনী সম্পর্কে জানতে পারি? মানে এরকম যদি প্রশ্ন তুলে দেয়, কি করবে উত্তর? বিক্রমবর্ষিয়াম। কেমন? আর এটি কবি কালিদাস রচিত 5 অধ্যায়ের একটি সংস্কৃত নাটক। 5 অধ্যায়ের একটি সংস্কৃত নাটক, মাথায় রাখবে। চলে আসি, দেখো, বলছে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকে অগ্নিমিত্রকে নায়ক হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকে অগ্নিমিত্রকে নায়ক হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে প্রশ্ন এমন দেবে যে কালিদাসের রচিত মালবিকাগ্নিমিত্রম নাটকে নিম্নলিখিত কোন ব্যক্তিকে তোমার নায়ক হিসেবে বর্ণিত করা হয়েছে? সঠিক উত্তর অগ্নিমিত্রকে। কেমন? দেখো, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকটি ভাস দ্বারা রচিত। তাহলে এই যে স্বপ্ন বাসব দত্তা একটা সংস্কৃত নাটক, কার দ্বারা রচিত? ভাসের রচিত। এতে কৌশম্বী রাজা উদয়ন এবং প্রদ্যোত কন্যা অবন্তীর কথোপকথন রয়েছে। একদম ডিটেলসে তোমাকেই পড়তে হবে, এরকম ডিটেলসে না পড়লে কিন্তু হবে না বস, ঠিক আছে। ওপর পড়ে গেলে যে মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা, স্বপ্ন বাসব দত্ত ভাসের লেখা, ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিসের লেখা, ওসব দিন চলে গেছে, ওইভাবে পড়ে কোনো লাভ নেই। কেমন? ভালো করে পড়তে হবে ডিটেলসে। চলো, তারপরে দেখো, বলছে ভারতীয় মহাকাব্য মহাভারতের 18টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় হলো ভীষ্মপ্রভা।
তাহলে ভারতীয় মহাকাব্য মহাভারত, যার মধ্যে 18টি অধ্যায় রয়েছে, আর 18টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠম যে অধ্যায়টা রয়েছে তার নাম হচ্ছে ভীষ্মপ্রভা। আর এই ভীষ্মপ্রভায় যেটির মধ্যে মানে এটির মধ্যে ভগবদ গীতা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এই ভগবদ গীতা তোমার এই মহাভারতের কততম অধ্যায় রয়েছে? ষষ্ঠতম অধ্যায় রয়েছে। আর এই ষষ্ঠতম অধ্যায়ের নাম হচ্ছে ভীষ্মপ্রভা, মাথায় রাখবে। দেখো মহাভারত পঞ্চম বেদ বা জয় সংহিতা নামেও কিন্তু পরিচিত। কি বললাম? পঞ্চম বেদ বা জয় সংহিতা নামেও কিন্তু মহাভারত পরিচিত। চলে আসি, দেখো পরের তথ্য কি বলছে, যে শূদ্রক রচিত মৃচ্ছকটিকম একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ, যা থেকে আমরা গুপ্ত যুগের সাংস্কৃতিক দিক সম্পর্কে ধারণা পাই। তাহলে যে মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রক রচিত। আর এটা একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ, কিন্তু সংস্কৃত গ্রন্থ। আর এই মৃচ্ছকটিকম থেকে আমরা কি জানতে পাই বা কোন যুগের সাংস্কৃতিক দিক সম্পর্কে ধারণা পাই? সেটা হচ্ছে গুপ্ত যুগ। মাথায় রাখবে, গুপ্ত যুগের সাংস্কৃতিক দিক সম্পর্কে আমরা ধারণা পাই এই মৃচ্ছকটিকম গ্রন্থ থেকে। দেখো 499 খ্রিস্টাব্দে আর্যভট্ট আর্যভটিয়া নামে একটি জ্যোতির্বিদ্যা শাস্ত্রের বই লেখেন। তিনি সূর্যের সাপেক্ষে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরা সেই সম্পর্কে মানে ঘোরে আর কি, সেই সম্পর্কে একটি ধারণা দেন। তাহলে এই যে যদি প্রশ্ন আসে যে যদি বলে দিল নিম্নলিখিত কোন জ্যোতির্বিজ্ঞানী যিনি বলেছিলেন যে সূর্যের সাপেক্ষে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তাহলে সঠিক উত্তর কী হবে? আর্যভট্ট। কেমন? এই যে আর্যভটিয়া কার লেখা? আর্যভটিয়াও কিন্তু আর্যভট্টেরই লেখা একটা জ্যোতির্বিদ্যা শাস্ত্রের একটা বই। কেমন? কত সালে এটা লিখেছিলেন? 499 খ্রিস্টাব্দে। চলে আসি, দেখো শ্রুতসৎ সংহিতা মূলত চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত গ্রন্থ। এই যে শ্রুতসৎ সংহিতা হলো চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত গ্রন্থ। শ্রুতকে ভারতীয় অস্ত্রোপচারের জনক বলা হয়। তাহলে শ্রুতকে ভারতীয় অস্ত্রোপচারের জনক বলায়, মাথায় রাখবে। তিনি গুপ্ত যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক। তাহলে এই যে শ্রুত কোন যুগের একজন অন্যতম চিকিৎসক ছিলেন? গুপ্ত যুগের একজন অন্যতম চিকিৎসক ছিলেন। শ্রুতকে ভারতীয় অস্ত্রোপচারের জনক বলা হয়। এই শ্রুত সংহিতা কিসের সঙ্গে যুক্ত? চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত গ্রন্থ আর কি, মানে চিকিৎসা ও অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো পরের তত্ত্ব দেখো কি বলছে, যে দণ্ডিন রচিত দশকুমার চরিত। এই যে দশকুমার চরিত কার লেখা? দণ্ডিনের রচনা করা। ঠিক আছে, তাই দণ্ডিন রচিত দশকুমার চরিত একটি সংস্কৃত গদ্য। এতে 10 রাজকুমারের কাহিনী বর্ণিত রয়েছে। তাহলে 10 রাজকুমারের কাহিনী বর্ণিত রয়েছে কোন গদ্যে বা কোন গ্রন্থে? দশকুমার চরিতে। কার লেখা সেটা? দণ্ডিনের লেখা। আর এটা কী ধরনের একটা গদ্য? এটা সংস্কৃত একটা গদ্য, মাথায় রাখবে। দেখো 12 শতকে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল। কত শতকে? কত শতকে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিল? 12 শতকে। দেখো পরীক্ষায় কিন্তু এরকম কি বলবো, এত ইজি দেবে না। তো এখন তো তুমি তোমাদের মধ্যে প্রায় সকলেই জানে যে গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা। কিন্তু প্রশ্নটা এমন ঘুরিয়ে দেবে যে জয়দেব কত শতকে গীত গোবিন্দ রচনা করেছিল? 12 শতকে। ঠিক আছে, মাথায় রাখবে। জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি। তাহলে জয়দেব লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি ছিলেন। আর এই যে জয়দেবের যে গীত গোবিন্দন যেটা রচনা করেছিলেন, এতে কি রয়েছে? তা রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী বর্ণিত রয়েছে, মাথায় রাখবে। তারপরে দেখো শিল্পাদিকরম ও মণিমেখলাই সঙ্গম যুগের 2টি মহাকাব্য, যা তামিল ভাষায় রচিত, মাথায় রাখবে। তাহলে কি বললাম? শিল্পাদিকরম ও মণিমেখলাই কোন যুগের 2টি মহাকাব্য? সঙ্গম যুগের 2টি মহাকাব্য। এটি কোন ভাষায় লেখা হয়েছে? তামিল ভাষায় কিন্তু এই মহাকাব্য দুটি লেখা হয়েছে, মানে রচিত আর কি, মাথায় রাখবে। তা এখানে দেখো এই যে শিল্পাদিকরমকে তামিল সাহিত্যের প্রথম মহাকাব্য হিসেবে গণ্য করা হয়। কেমন? শিল্পাদিকরমকে তামিল সাহিত্যের প্রথম মহাকাব্য হিসেবে কিন্তু গণ্য করা হয়। দেখো কবি কাম্বন রামায়ণের তামিল অনুবাদ করেন। ঠিক আছে, তাহলে রামায়ণকে তামিল ভাষায় অনুবাদ করেছিল কোন কবি? কবি কাম্বন, মাথায় রাখবে। আর সেইটার নামই হচ্ছে কাম্বা রামায়ণ। একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো দর্শন শাস্ত্রের 6টি অংশ রচনা করেন 6 জন দার্শনিক। তার ন্যায় দর্শনের রচয়িতা ছিলেন গৌতম মুনি, বৈশেষিকের রচয়িতা ছিলেন ঋষি কনাদ।
ঠিক আছে। আর সাংখ্য দর্শনের রচয়িতা ছিলেন কপিল, আর এই সাংখ্য দর্শনে ছিল প্রাচীনতম, ঠিক আছে। যোগ দর্শনের রচয়িতা পতঞ্জলি, পূর্ব মীমাংসা রচয়িতা জৈমিনী বা যামিনী, উত্তর মীমাংসা রচয়িতা বেদব্যাস। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবা। চলে আসি পরের পয়েন্ট, বলছে দেখো যে সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখ দত্ত। তাহলে মুদ্রা রাক্ষসের রচয়িতাকে বিশাখ দত্ত। কোন ভাষায় এই কাব্যটা রচিত? সংস্কৃত ভাষায় কিন্তু এটা লেখা হয়েছিল। আর এটি মূলত চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের জীবন তথা চাণক্যের রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস কাব্যে কি রয়েছে? মুদ্রা রাক্ষস কাব্যে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের জীবন তথা চাণক্যের রাজনীতি নিয়ে কিন্তু এটি আলোচনা করা হয়েছে এখানে। দেখো, ভরতেন্দ্র হরিশ্চন্দ্র প্রথম মুদ্রা রাক্ষসকে হিন্দিতে অনুবাদ করেছিলেন। তাহলে এই যে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস কাব্যটি হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন কে? ভরতেন্দ্র হরিশ্চন্দ্র, মাথায় রাখবে। দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা, মাথায় রাখবে, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। আচ্ছা দেখো, পঞ্চ সিদ্ধান্ত, তারপরে বৃহৎ সংহিতা এবং সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা ছিলেন বরাহ মিহির। তাহলে এই যে পঞ্চ সিদ্ধান্ত, বৃহৎ সংহিতা, সাংখ্য সিদ্ধান্ত, এগুলো সবই রচয়িতা ছিলেন কে? বরাহ মিহির। আর এই গ্রন্থগুলিতে ত্রিকোণামিতির নানান সূত্র লিখিত রয়েছে, যা তার ত্রিকোণামিতির জ্ঞানের নির্দেশ দেয়। তাহলে এই যে বরাহ মিহিরের এই যে মানে গ্রন্থগুলো কি কি? পঞ্চ সিদ্ধান্ত, বৃহৎ সংহিতা, সাংখ্য সিদ্ধান্ত, এই গ্রন্থগুলো থেকে আমরা কি জানতে পারি? ত্রিকোণামিতির নানান সূত্র সম্পর্কে ধারণা পাই। কেমন? দেখো, বুদ্ধচরিত একটি সংস্কৃত পদ্য। বুদ্ধচরিত হলো একটি সংস্কৃত পদ্য, যা গৌতম বুদ্ধের জীবনের উপর ভিত্তি করে বৌদ্ধ দার্শনিক ও লেখক অশ্ব ঘোষ দ্বারা রচিত। আমরা দেখেই নিয়েছি বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের রচিত, মানে অশ্ব ঘোষের লেখা আর কি। আর এটিতে বুদ্ধের জীবন থেকে মৃত্যু 28টি অধ্যায় বর্ণিত রয়েছে। কি বললাম? বুদ্ধের যে জীবন থেকে মৃত্যু, মানে বুদ্ধের জীবনী সম্পর্কে 28টি অধ্যায় সম্পর্কে বর্ণিত রয়েছে তোমার এই বুদ্ধচরিত গ্রন্থে। কেমন? তারপরে চলে আসি, দেখো, কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানতে পারি। তাহলে কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে জানতে পারি কলহনের রচিত রাজতরঙ্গিনী থেকে। মাথায় রাখবে, রাজতরঙ্গিনী অনুযায়ী কাশ্মীর শহরটি প্রতিষ্ঠা করেন সম্রাট অশোক। কি বললাম? রাজতরঙ্গিনী অনুযায়ী কাশ্মীর শহরটি কে প্রতিষ্ঠা করেছিল? সম্রাট অশোক। দেখো, মনুস্মৃতি হলো একটি স্মৃতি গ্রন্থ। কি বললাম? মনুস্মৃতি হলো একটি স্মৃতি গ্রন্থ। শাস্ত্রে অনেকগুলো, মানে এই মনুস্মৃতি গ্রন্থে অনেকগুলো মনুর উল্লেখ পাওয়া যায়। এটি মোট 12টি প্রকরণে বিভক্ত এবং 2683টি শ্লোক বর্তমান, মানে 2683টি শ্লোক রয়েছে। তাহলে এই যে মনুস্মৃতি গ্রন্থে 12টি প্রকরণে বিভক্ত এটি, আর 2683টি শ্লোক কিন্তু এখানে রয়েছে। তো দেখো, মনুস্মৃতি সর্বপ্রথম উইলিয়াম জোন্স ইংরাজিতে অনুবাদ করেন। তাহলে এখানে প্রশ্ন এটা আসবে, যে আসতে পারে যে মনুস্মৃতি সর্বপ্রথম কে বা কোন ব্যক্তি ইংরাজিতে অনুবাদ করেছিলেন? উইলিয়াম জোন্স। কত সালে? 1794 সালে। সালটাও পড়ে নিবা। দেখো, বাণভট্ট রচিত হর্ষচরিত থেকে আমরা রাজা হর্ষবর্ধনের জীবনী ও প্রশাসনিক সংস্কার সম্পর্কে ধারণা মানে পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে এই যে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা, মাথায় রাখবে। আর এই হর্ষচরিত থেকে আমরা রাজা হর্ষবর্ধনের জীবনী এবং প্রশাসনিক সংস্কার সম্পর্কে বিভিন্ন ধারণা পাই। তা বাণভট্টের আরও একটা অন্যতম গ্রন্থ হচ্ছে কাদম্বরী, মাথায় রাখবে। কাদম্বরীও কার? বাণভট্টেরই কিন্তু। ঠিক আছে? দেখো, পরে লাস্ট তথ্যটা কি দিয়েছি এখানে, দেখো যে অমর সিংহ ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন। তিনি সংস্কৃত ভাষায় প্রথম অভিধান তৈরি করেন। তাহলে সংস্কৃত ভাষায় প্রথম অভিধান তৈরি করেছিলেন কে? অমর সিংহ। অমর সিংহ কার নবরত্ন ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন নবরত্ন ছিলেন। এই ছিল তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে সাহিত্য উপাদান। এইভাবে আমি তোমাদের দেখো সিন্ধু সভ্যতা করিয়ে দিয়েছি, মানে পরপর বৈদিক সভ্যতা করিয়ে দেবো তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট তথ্য যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় হয়। দেখো, তুমি মনে করো না যে 20টা নাম্বারের জন্য আমরা এত মোটামুটি তোমাদের কি বলেছি আমি, যে মোটামুটি 60-70টা এরকম ছোটো ছোটো টপিক হবে, 60 থেকে 70টা টপিক হবে। এবার মনে করো না দাদা ওই 20-র মধ্যে তো তোমার হচ্ছে 10 থেকে 12টা জিকে প্রশ্ন আসবে, তার জন্য কি আমরা এই 60-70টা টপিক পড়বো? তোমাকে পড়তে হবে, চাকরি পেতে গেলে তোমাকে পড়তে হবে।
এই 10 থেকে 12 নাম্বারই তোমাকে এগিয়ে দেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 8-10টা থাকবে। মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের টিসিএস প্যাটার্নে 2024 সম্পূর্ণ করাবো, এবং তারপরে 2025-এ যতদিন না পরীক্ষা হবে ততদিন আমি করিয়ে দেবো। সমস্ত ক্লাস তুমি আমাদের নির্দিষ্ট টেলিগ্রামে পাবে। সমস্ত ক্লাস কিন্তু তুমি ইউটিউবে পাবে না, আমি আগেই বলে দিয়েছি। নির্দিষ্ট আমাদের টেলিগ্রাম রয়েছে, সেখানে পেয়ে যাবে। যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে চাও, দেখো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, 6296053459। কেমন? আর সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে বলতে পারো। কেমন? রাখছি। জয় হিন্দ।